লিখিত নমস্কার। হ্যাঁ, বলছি যে আপনার শান্তিনিকেতনে আসা, আপনি তো ছোটবেলা থেকে শান্তিনিকেতনে ছিলেন না, তার আগের সময়টা মানে আপনার লেখাপড়ার কথাটা যদি একটু বলেন। কোথায়? আমার বিষয় হচ্ছে নৃতত্ত্ব। নৃতত্ত্বের ছাত্র হওয়াটার ক্ষেত্রেও আমার কিছুটা পরিমাণে মানে হঠাৎ করেই আসা, যে আশা করেছিলাম মানে যখন হায়ার সেকেন্ডারি পাস করে অন্য পথে যাব, চেষ্টা করেছিলাম, পাইনি। বাধ্য হয়ে তখন এই পথ এইটাই খোলা ছিল, এইখানে প্রবেশ করেছিলাম এবং সিস্টেমের মধ্যে ঢুকলে যেটা হয় সেটা হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে থেকে বেরিয়ে এসে তারপরেতে কোনো অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে বলে যে অল ইন্ডিয়া একটি প্রতিষ্ঠান আছে এখনো, সেই প্রতিষ্ঠানে ফেলো হয়ে ঢুকলাম। ফেলো হয়ে ঢোকার পরে আস্তে আস্তে ঠিক নয়, এবারে আমার অ্যাসাইন করা হলো, বলা হলো যে একটা নির্দিষ্ট বিষয় সেটা আমাকে বলিয়ে দেওয়া হলো যে ওইখানেতে সমীক্ষা করতে এবং তার উপরেতে রিপোর্ট দিতে। সেই রিপোর্ট দিতে গিয়ে আমি প্রথম যেটা আমাকে করলাম সেটা হচ্ছে যে কলকাতার বস্তির উপরেতে আমি সমীক্ষা করতে শুরু করলাম এবং সমীক্ষার পরেতে রিপোর্ট লিখে আমি পিএইচডির জন্য সাবমিট করলাম এবং পিএইচডি পেলাম। পিএইচডি পাওয়ার আগেই মানে রেজাল্ট বেরোবার আগেই আমি এখানে আসি। এখানে শ্রীনিকেতনের যে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে সেই সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে অধ্যাপক হিসেবে যুক্ত হই। একটু ভুল হলো এখানেতে এসে আমি ওই থিসিসটা লিখতে আরম্ভ করি এবং এখানেতে অধ্যাপক থাকার সময় আমি থিসিসটা জমা দিই এবং ডিগ্রি আমাকে দেওয়া হয়, অ্যাওয়ার্ড হয়। কিন্তু এইখানেতে যেহেতু আমার একটা নির্দিষ্ট ক্লাস আওয়ার ছিল, সমীক্ষা করার যে সুযোগটা সেটা খুব একটা ছিল না। তখন দুবেলা ক্লাস হতো, সকালবেলা থেকে 6টা থেকে 12টা পর্যন্ত না 10টা পর্যন্ত, আমার ঠিক এখন খেয়াল নেই, আবার পরের 2টোর থেকে ক্লাস হতো। তো তার ফলে তো প্রায় সারাটা দিনই যেত স্কুলে ক্লাস নিতে, ইয়ে করতে, বা ছেলেদের তাদের ফিল্ড ওয়ার্কে ইয়ে করতে, তত্ত্বাবধান করতে চলে যেত। এবং ওই যে কাজটা আমার ছিল সেটা আমি আর পার্সু করতে পারিনি, বা কেননা আমার এখানেতে যেরকমের ধরনের যে রুটিন ছিল ক্লাস নেওয়া, পড়ানো, সেটা করতে পারা গেল। কিন্তু যেটা সুযোগ ঘটলো সেটা হচ্ছে যে আশেপাশে গ্রামের সঙ্গে পরিচয় করা। গ্রাম এর সঙ্গে যোগাযোগ হওয়াতে গ্রামের নানা বিষয় নিয়ে আমি কিছুটা পরিমাণে ইন্টারেস্টেড হই এবং সেইটা নিয়ে লিখতে আরম্ভ করি, 1-2 করে বেরোতে থাকি। এবং সেই সময় যেটা আমি বিশেষ করে নজর দিতে চেষ্টা করি সেটা হচ্ছে যে তখন পঞ্চায়েত এসছে। পঞ্চায়েত সিস্টেমেতে সমাজের একেবারে যারা নিচের দিকে আছে অর্থনৈতিক দিক থেকে, তারা কিভাবে থাকছে এবং তারা এই গ্রামের সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকছেন না, তাদের মধ্যে যে চিরাচরিত যে বিভাজনটা ছিল সেই বিভাজনটা থেকেই গেছে এবং যথারীতি সেই জিনিসই চলছে। এইটা আমার দেখার ইচ্ছে হয়েছিল এবং সেইটাতে সমীক্ষা করতে আরম্ভ করি এবং দেখি যে হ্যাঁ কিছুটা পরিমাণে তফাৎটা হচ্ছে। ওই কারণের জন্য এই যে তখন ওই সারপ্লাস যে জমি, যে একটা সিলিংয়ের ল্যান্ড সিলিংয়ের পরে যে গভর্নমেন্টের কাছে এসেছিলো, সেইগুলো গ্রামেতে
ডিস্ট্রিবিউট করা হয়, যদিও তখন লোকেদের মনে সন্দেহ ছিল এটা করা হয়নি আসলে। কিন্তু আমি আমার সমীক্ষাতে দেখলাম যে না, বাগদি বা এই ধরনের যারা ইয়েরা ছিলেন তারা জমি পেয়েছেন, কিন্তু জমির পরিমাণটা খুব কম। কেউ 8 বিঘে জমি পেয়েছেন, কেউ 1 বিঘেও পেয়েছিলেন, মানে ভায়াবল চাষের প্রকৃতি। কিন্তু কিন্তু তারা করছেন কি করে? 8 বিঘে জমি কি চাষ করা সম্ভব? এই প্রশ্ন নিয়ে যখন গেলাম তখন তারা বললেন যে হ্যাঁ, করা সম্ভব হচ্ছে, তার কারণ আমরা সমবেতভাবে চাষ করছি। সমবেতভাবে কী করে চাষ করছে? না, আমার পক্ষে, আমার 8 বিঘে জমি আছে, আমার পক্ষে গরু দরকার, হাল রাখা সম্ভব হচ্ছে না। যার হাল আছে তার সঙ্গে আমি কথা বলে আমি ইয়ে করলাম যে তুমি আমার জমিতে হালটা করে দেবে, আমি তোমার হয়ে জমিতে খেতে দেবো, পরিপূরক ইয়েটাই। এই দেওয়া নেওয়ার সিস্টেম এর মধ্যে দিয়ে একটা সম্পর্ক এবং একটা সলিডারিটি গড়ে উঠছে। এখানেতে বীরভূমে এটা খুব প্রচলিত ছিল, কিন্তু সেই সিস্টেমটা শেষ হয়ে গেছিলো। পরে আমি দেখলাম যে গাঁতো বলে একটা সিস্টেম আছে, গ্রাম সম্পর্কে। কিন্তু গ্রাম সম্পর্কে শুধু না, গ্রামের মধ্যেও তো সীমিত থাকতো না, গ্রাম ছাড়িয়ে আশেপাশে গ্রামের সঙ্গে তার ফলে একটা ইন্টার ভিলেজ কোঅপারেশন একটা পার্টিকুলার সেকশনের সঙ্গে, অর্থনৈতিক দিক থেকে যারা নিচের দিকে আছেন তারা, এবং এর সঙ্গে সঙ্গে একটা যৌথ ভাবনা ছিল যে গ্রামে থাকতে গেলে আমাদের একটা যৌথ সামাজিক ব্যবস্থা করতে হবে। যদি বিবাদ হয় সেটা আমরাই মেটাবো, বাইরে যাবে না বা অন্য কোনো এর মধ্যে যাবে না। এবং তার জন্য সালিশি সভা করা, সেই সালিশি কীরকমভাবে হবে, কে সালিশিতে বসবে, তারও সিস্টেম, বা যৌথ গ্রামের মিটিং, এগুলো হতে আরম্ভ হয় এবং একটা সুষ্ঠু ব্যবস্থা। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা করতে হবে, সেই সময় ডিপ টিউবওয়েল টেকনোলজির নতুন ইনোভেশন সেটা এলো। ঠিক ওইটা আসার ফলেতে যাদের কাছে জমি ছিল তারা এটা সহজেই গ্রহণ করলেন। তার ফলে তারা দুটো ফসল ইয়ে করতে পারতেন, ঘরে তুলতে পারেন, কিন্তু 3টেও তুলতে আরম্ভ করলেন। কিন্তু এদের পক্ষে একটা চাষ করবো বললেই তার জল পেলেই হলো না, তার সঙ্গে সঙ্গে আরও উপকরণগুলো দরকার। সেই উপকরণগুলো জোগাড় করা তাদের, কিন্তু সেটাও তারা ওভারকাম করেছিলেন। এটা হচ্ছে যে উপকরণগুলো পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে, এর ফলে একটা যৌথ ব্যবস্থা শুরু হয়েছিল। আপনার তখন ছেলেমেয়েদের পড়ানো প্রধান কাজ তখন এটাই তো। তার সঙ্গে এই পড়াতে পড়াতে অধ্যাপক সভার ভূমিকা তখন, সেটা মানে বলতে গেলে আমি এখানে কাজে যোগ দেওয়ার পরেই, মানে অধ্যাপনার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অধ্যাপক সবার সঙ্গেও যুক্ত হই, এবং শুধু যুক্ত হই তা নয়, আমি সেক্রেটারি হয়ে যাই। আর কথায় আছে না, সে সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর, তো সেই বেড়ে বেটা, তো আমি সেইটা আমার ভাগ্যেই সেটা ঘটলো। কারণ আপনার সেই সময় যারা অধ্যাপক সভার, অমিয়দা ছিলেন, বিনয় কর্মকার ছিলেন, আরো অনেকেই ছিলেন। হ্যাঁ, অন্যগুপ্ত ইকোনমিক্সে, বিনয়দা ফিজিক্সে, আরো অন্য অনেক মাস্টারমশাই ছিলেন, এবং স্কুল লেভেলের সবাই একসঙ্গে অধ্যাপক সভা ছিল। কিন্তু একটা ডিমান্ড ছিল, সেটা হচ্ছে যে স্কুল লেভেলের তাদের মাইনের যে স্ট্রাকচার আর কলেজ লেভেলের যাদের, তাদের মাইনেটা ফারাক ছিল। সবাই অধ্যাপক হলে সবার অধ্যাপক যখন তখন এটা এক হবে না কেন, এই নিয়ে একটা ইয়ে ছিল, এবং সেইটা নিয়ে একটা ইয়ে ছিল, চাপ ছিল, এবং আন্দোলন নানা জায়গা থেকে আন্দোলনের একটা রূপ এবং অসন্তোষের রূপ জমা হচ্ছিল খুব স্বাভাবিকভাবে। উপাচার্য খেয়েছিলেন না, সময় হবে না, এটা অনেকদিন ধরেই চলছে। আমি যোগ দিয়েছিলাম তখন সুরজিৎ সিং ছিলেন উপাচার্য। সুরজিৎ সিনহা চলে গেলেন, তারপরেতে বোধহয় অম্লান দত্ত এলেন, অম্লান দত্ত চলে যাওয়ার পরেতে এলেন নিমাই সাধন বসু,
এই নিমাই সাধন বসুর সময়তেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাপক আছেন কলেজ লেভেলে তাদের মাইনে রিভিশন হতে মাইনেতে অনেকটাই বাড়বে এবং সেই মাইনে রিভিশন কিন্তু স্কুল লেভেলের মাইনেটা বাড়ে। ফলত যেটা ঘটলো সেটা হচ্ছে যে একটা অসন্তোষ সৃষ্টি হলো যে একই আমরা সবাই পাশাপাশি রয়েছি, স্কুলের টিচারদের মাইনে বাড়লো না, অধ্যাপকদের স্কুলে বাড়লো। তো তার ফলে একটা বিদ্বেষ বলবো না বা একটা অসন্তোষ, কিন্তু সেই অসন্তোষের ফলেতে একটা ভেতরে ভেতরে বেশ বিভাজন তৈরি হলো। তার ইয়েটা আমরা মানে আর সবকিছু ছাপিয়ে একটাই প্রধান হয়ে উঠতে লাগলো, এইটা প্রধান হয়ে উঠতে লাগলো। এবং যে একটা সত্যিকারের সমস্যা ছিল একটা ভারতীয় সামগ্রিকভাবে একটা বিদ্যালয়ের শিক্ষার যে একটা কাঠামো আর মানে উচ্চশিক্ষার যে কাঠামো ইউজিসি ইত্যাদি ইত্যাদি, ফলে বিশ্বভারতী চাইলেই যে একেবারে সমস্ত দেশের মধ্যে একটা আলাদা করে যা কিছু করতে পারে এইটা মধ্যে একটা রেশনালের কোথাও হয়তো অভাব ছিল। সেটা তো ছিল এবং সেই রেশনালটা কেউ মানতে চাইতেন না, এটা হলো সমস্যা। আপনি সেইটা স্পষ্ট করে বলতেন বলে আপনি খুব অপ্রিয় ছিলেন এরকম একটা। আমি বলেছিলাম যে আপনাকে এটা যে কোনো ডিমান্ডেরই যেমন আমি পেতে পারি, অন্যরা পাচ্ছেন 100 টাকার মাইনে, আমাকে মাইনে দেওয়া হচ্ছে 80 টাকা, কেন আমি 100 টাকা পাবো না, সেটা একটা যুক্তি আছে। কিন্তু আমার থেকে যারা উপরে রয়েছেন তাদের মাইনেটা এত, আমারও ওই মাইনে হতে হবে, এটা যুক্তিটা আমাদের কাছে যদি সমতার কথা বলা হয় তাহলে হ্যাঁ ঠিক আছে, যদি এই দেশে থাকতো যে একটা লেভেল পর্যন্ত এই সবাইকেই একই রকমের ইকোনমিক স্ট্রাকচারের মধ্যে থাকবেন, তাদের দায়িত্বটা তফাৎ থাকবে, কিন্তু ইকোনমিক স্ট্রাকচারের খুব বেশি প্রভেদ থাকতে পারে, কিন্তু সেটা একটা বিরাট প্রভেদ থাকবে। কিন্তু বিরাট যে ফারাকটা ছিল সেইটাতে অসন্তোষ একটা ধুমায়িত হতে থাকবে। এইটা আরও আমার কাছে অন্তত বেশি হতে আরম্ভ করেছিল নানাভাবে। নিমাই সাধন বোস যখন এলেন তখন আমরা প্রথাগতভাবে নতুন যিনি উপাচার্য আসেন তো তার সঙ্গে আমরা অধ্যাপক সভা হিসেবে, অধ্যাপক সভার যারা মেম্বার সবাই ছিলেন তা নয়, ওই যে গভর্নিং বডি যেটা বলা হতো সেই গভর্নিং বডির এরা তার কাছে দেখা করতেন সৌজন্যমূলক সাক্ষাৎ। তো সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গিয়ে নিমাই সাধন আমাদের সেই সময় বলেন যে আপনাদের এখানে একটা বিরাট সংখ্যক রয়েছেন যারা খুব নেগলেক্টেড। আমি অবভিয়াসলি যেটা আমি বুঝতে পারলাম যে মেন করছেন, আমি বললাম তখন যেহেতু সেক্রেটারি ছিল আমাকেই বলতে হচ্ছিল। আমি বললাম হ্যাঁ এটা ঠিকই, তবে আমাদের তরফ থেকে তো এটা নিয়ে আমরা ডিমান্ড করছি, আপনার কাছেও আপনি যখন এটা তুললেন তখন আপনার কাছেও আমরা এটা রাখছি যে হ্যাঁ এটা করা হলে খুবই ভালো। উনি বললেন দেখুন আমরা করতে পারি, এর থেকে আর ভালো কিছু হতে পারি না। ঠিক আছে, চলতে লাগলো। এর কিছুদিন বাদে হোল ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটিতেই অধ্যাপকদের একটা, যারা কলেজ লেভেলের অধ্যাপক আছেন তাদের একটা স্ট্রাইক ডাকা হলো। সেই স্ট্রাইকটা বিশ্বভারতীতেও আমাদেরও বলা হলো, আমরা সেটাতে পার্টিসিপেট করতাম এবং নিমাই বাবুকে আমরা বললাম যে আমরা কিন্তু কোনো উপায় নেই, এটা আমাদের পার্টিসিপেট করতে হচ্ছে। তো নিমাই সাধন যাই হোক মানে ছিলেন, ওপেন ছিলেন, বললেন খুব বেশি বাড়াবাড়ি করো না তোমরা, দেখো ঠিক আছে। তারপরে তো অনেক দিন ধরে চলছে, প্রায় 1 মাস হয়ে গেছে, স্কুলে জল নিপীড়ন করেনি, কিন্তু অধ্যাপকরা ক্লাস বর্জন করছেন এবং পড়াশোনা হচ্ছে না, এটা চলতেই থাকলো যখন, তখন আমরাও একটু শঙ্কিত হলাম, এটা তার নির্দিষ্ট কাল ধরে চলতে পারে না। তো দিল্লির যারা অধ্যাপক সংগঠন ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ রাখলেন, তারা বললেন যে আমরা কথাবার্তা চালাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা সেটা দেখলাম যে তিনি কোথায় বসছেন, দেখেন গাড়ির তখন থেকে করিডর দিয়ে যাচ্ছে,
হঠাৎ পেছন থেকে শুনলো, এই দীক্ষিত। পেছনে তাকিয়ে দেখি নিমাই বাবু কথা বলছেন কয়েকজনকে সঙ্গে। তো উনি যারা ছিলেন তাদেরকে বললেন যে তোমরা এসো, এবং আমাকে বললেন যে বসো, তোমার সঙ্গে কথা আছে। তারা বললেন যে আমাকে হঠাৎ ডাকলেন কেন, আমার একটুখানি বেশ ভয়ই লাগলো। তো বললেন যে এরকম একটা প্রবলেম আছে, একটা উপায় একটা যদি করে ইয়ে বাতলিয়ে দিতে পারো ভালো। সমস্যাটা যদি জানি তাহলে বলতে পারবো, না আমার তো ক্ষুদ্র ইয়েতে আমার তো করার কিছু নেই। আপনি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, আপনি থাকতে আমি কী করে করব? তো বললেন না না, শোনো, ব্যাপারটা হচ্ছে এই যে মেয়েদের হস্টেল এর ঘাটতি আছে, সেটা আমরা জানি, আমরা বলেছি, কিন্তু রাতারাতি তো আর হোস্টেল তৈরি করে দিতে পারা যায় না। কিন্তু ছাত্ররা সেটা মানতে রাজি নয়, এবং তারা প্রায় ওয়ার পাথে যাচ্ছে। তো বেশ সমস্যার মধ্যে। তাহলে কাদের? বললেন মেয়েদের হস্টেল। ও এটা এই কবে আপনাকে ইয়ে দিয়েছে? মানে বললেন আমি ফিরে যাচ্ছি 2-3 দিনের মধ্যেই ছাত্ররা আমার কাছে আসবে, তাদের কাছে একটা বলেই দিয়েছে যে এই সময় যদি না দেওয়া হয়, কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে এসপার ওসপার। আমি ঠিক আছে, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি বলবেন যে হ্যাঁ হয়ে যাবে ব্যবস্থা। হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। তার কারণ আমি যে চিটকুটি কোয়ার্টারে থাকি তার উল্টো দিকেই একটা জায়গা আছে, সেটা ট্রেনিং সেন্টার ছিল। সেই ট্রেনিংদের জন্যে, মেয়েদের ট্রেনিংয়ের জন্য একটা হস্টেল ছিল। সেই ইয়েগুলো পড়ে রয়েছে, ওখানে কেউ থাকেন না, হয়তো রিপেয়ার করতে হবে, এবং রিপেয়ার করতেই হবে, অনেকদিন পড়ে রয়েছে যেহেতু, বাথরুম টাথরুম সে সমস্তগুলো ঠিক করতে হবে। কিন্তু সেটা খুব একটা বেশি খরচার ব্যাপার নয়, নতুন বাড়ি। বললেন আছে? হ্যাঁ। বললেন আচ্ছা ঠিক আছে। এই হলো, চলে এলাম, এবং 3-4 দিন বাদেই হস্টেল ওই জায়গাটা ভিজিট করবার জন্যে কয়েকজন এলেন, স্টুডেন্ট, ডিন অফ দি স্টুডেন্ট ওয়েলফেয়ার, এবং আরও কয়েকজন এলেন, এবং হস্টেল বাড়িটা যেটা ছিল সেটা আমার ঠিক আমি যেখানে থাকতাম চিটকুটির একেবারে ইয়ে বাউন্ডারি ওয়ালের পাশেই একটি বাড়ি ছিল, আমার কোয়ার্টার ছিল। তো সেই কোয়ার্টার ঠিক উল্টো দিকে। তো আমার এখনো খেয়াল আছে, শেলিদির নামটা আমার মনে আছে, কিন্তু আর কারা ছিলেন আমার খেয়াল নেই। দিনের দায়িত্বে ছিল। দিনের দায়িত্বে ছিল। তো উনি ইয়ে করলেন, উনি আমাকে বললেন যে আমরা দেখতে এসেছি, আমাদের সঙ্গে চলো। তো আমার বাড়ি দেখলেন, দেখে বললেন তুই তো হাতের কাছে রয়েছে। হ্যাঁ, তাহলে তো কোনো হয়তো উল্টো দিকে দীক্ষিত আছে। এটি সবাইকার কানে গেল। বলে দীক্ষিতবাবু ম্যানেজ করে ফেলেছেন, ওনার স্ত্রীকে ওয়ার্ডেনের ব্যবস্থাও করে ফেলেছেন। আমি আমার কানে এলো, কিন্তু সেটা কথা একদমই হয়নি, কোনো এরকম হয়নি। কিন্তু নিমাইবাবু বোধহয় কখনো বলেছেন যে যদি ওটা হয়ে থাকে। আমি তারপরে নিমাইবাবুকে বললাম না, কখনো নয়, আপনি ওইটি করবেন না, আপনি যাকে খুশি ইয়ে করুন, কিন্তু যাই হোক আপনার সমস্যা মিটে যাচ্ছে, এইটা হলো সবচেয়ে বড় কথা। তো এইভাবে অধ্যাপক সভা করতে গিয়ে আমার সঙ্গে উপাচার্যদের নানা সময় সংঘাত হয়েছে, সেটা ঠিকই, বিশেষ করে ওই ইয়েটার সময়, মানে যখন আমাদের স্কেলের ইয়েটা হচ্ছে। কিন্তু সেই সংঘাতটা আরও ছড়িয়ে গেল, উপাচার্যর সঙ্গে নয়, নিজেদের মধ্যেও সংঘাতটা এলো। সংঘাতটা একটা মানে সন্দেহটা ভীষণভাবে একটা গ্রুপের মধ্যে, বিশেষ করে স্কুলের লেভেলে যারা ছিলেন। তো সেইটা কিভাবে কি করা যায় সেটারও ব্যাপারেতে আমার সঙ্গে নিমাইবাবু তখন কথা বললাম যে আপনি যদি ইউডিসিকে বলেন যে এখানে একটা ইয়েটা রয়েছে যে এদের ওয়ান আপওয়ার্ড মুভমেন্ট, যদি টিচারদেরও ওয়ান আপওয়ার্ড মুভমেন্ট দেওয়া যায় না কেন, বা আরেকটা অন্য কোনো পথ এরকমভাবে হয় না। তো বললেন আচ্ছা ঠিক আছে। না, তখন আরেকটা জিনিস এটার মধ্যে ছিল, সেটা হচ্ছে যে ওই একই সময়ে যারা অফিসে কাজ করতেন তাদের ওয়ান আপওয়ার্ড মুভমেন্ট দেওয়া হতো, একটু স্কেলের থেকে আরেকটা দুটো ইনক্রিমেন্ট দিয়ে তাদেরকে আপওয়ার্ড মুভমেন্ট দেওয়া হতো।
কিন্তু স্কুলের টিচারদের সেই স্কোপ ছিল না, কেমন অন্য জায়গায় এটা ছিল নেই। তা আমি নিমাইবাবুকে বললাম যে আপনি ইয়েকে লিখুন, ইউজিসিকে লিখুন যে যদি এটা এদের হতে পারে তাহলে এরা কেন বাদ যাবে। বললেন ঠিক আছে। নিমাইবাবুর সঙ্গে রাজীব গান্ধীর একবারে ডাইরেক্ট যোগাযোগ ছিল, কিন্তু যাই হোক সেটা তো ওনাকে চ্যানেল নিয়ে যেতে হয়েছে। তো উনি লিখেছিলেন একদিন রাত্রিবেলা 9টার সময়, আমার বাড়িতে আমি তখন 45-এ থাকি কোয়ার্টারে, গাড়ি ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের লোক এসে আমার দরজায় নক করে বললেন যে बड़ा साहब सर नौकरी चला गया, बोलो वो तो सर मालूम नहीं आपको बुलाया। ঠিক আছে বাবা চলো। আমি খুব মানে শঙ্কিত চিত্তেই গেলাম যে এই রাত 9টার সময় ডাকছে, কী হলো ব্যাপার। যাই হোক নিমাইবাবুর কাছে মানে বাড়িতে গিয়ে গেলাম, নিমাইবাবু দেখলাম যে তার টাকের মাথায় 2-3টি চুল আছে, সেই চুল ছিঁড়ছেন বসে বসে। আমার পায়ের শব্দ শুনে উনি বললেন কি দীক্ষিত? হ্যাঁ স্যার। বললেন এসো। তো ওনার কাছে এরকম এরকম একটা টেবিল বসে আছে, ওইখানে একটা ওই ইয়ে করা ফাইল রয়েছে, দড়ি দিয়ে বাঁধা আগে সেই ফাইলস আছে। বললেন এটা খোলো। এটা আমি কেন খুলব? বললেন খোলো না, আমি বলছি তো। তা আমি খুললাম, খুলে আমি দেখলাম যে একটা উপরে একটা কাগজ, সেটাতে মানে কোনো নোট, সেই নোট দিয়ে পাঠিয়েছেন। তার পাশে একটা বড় নোট, আমি খুবই হাতে লেখার যে নোটটা সেইটা নিচে আমি কে সই করেছেন সেটা দেখবার চেষ্টা করলাম, দেখলাম রাজীব গান্ধী। রিগ্রেট রাজীব গান্ধী। আমি বুঝলাম যে ব্যাপারটা তো এইবারে আমি বললাম যে হ্যাঁ, এতে আমার আর কি করার আছে, আমার তো কিছু করার নেই, ওদের উপায় বলো। তখন আমি বললাম যে আপনি গভর্নমেন্টকে বলুন যে যদি টিচিং স্টাফদের একটা ওয়ান আপ অফ মুভমেন্ট থাকতে পারে তাহলে টিচারদের কেন থাকবেন না। তখন বললেন হ্যাঁ, তখন এই ইয়েটা শুরু হয়ে গেছে নন টিচিং স্টাফদের। তো সেটা দেখলাম এবং সেটা ইমপ্লিমেন্টেড হলো। তো হওয়ার কিন্তু তারপরে আসলে যেটা আমি অন্তত যেটুকু বুঝেছিলাম যে এটা ইউজিসির আওতায় পড়ে না, স্কুল এডুকেশন, এদিকে এটা ইউনিভার্সিটি, সব মিলিয়ে একটা ঠিক মানে একটা ওই খিচুড়ি অবস্থা। মানে এই সমস্যাটা খুব দীর্ঘকালীন জবে থেকে ওই জায়গায় আপনি কাজে যোগ দেওয়ার পর এবার মানে চিপকুটির ওখানে যখন সেই সাক্ষরের মধ্যে সেই কোয়ার্টারে থাকতেন, এবার সুরুলের ছেলেরা নাকি আপনাকে খুব কি একটা মানে আমার একেবারে মানে ফিজিক্যাল অ্যাসাল্ট নাকি বলে, ফিজিক্যাল অ্যাসাল্ট ফেস করতে হয়েছিল। বিষয়টা আবার হচ্ছে যে আমাদের সুপ্রবোধ ডিপার্টমেন্টে ভর্তির ব্যাপারে তখন এখনও আছে, এখন তো সেন্ট্রালাইজড হয়ে গেছে, তখন ডিপার্টমেন্ট ওয়াইজ ইয়ে করা হতো, পরীক্ষা নেওয়া হতো, পরীক্ষার পরেতে খাতা দেখে যারা মার্কস পেয়েছে সেই অনুযায়ী একটা ডিপার্টমেন্টের সবাই মাস্টারমশাইদের বসে একটা লিস্ট তৈরি করতেন, সেই লিস্টটা টাঙিয়ে দেওয়া হতো, সেই অনুযায়ী ভর্তি হতো। এই ঘটনা যেটা যে মানে ছেলেরা মানে আমার বাড়িতে আসে, কোয়ার্টারে আসে, তা আগে এই সমস্ত কাজ করে আমাদের ওই লিস্ট টাঙিয়ে দেওয়া হয়, কমপ্লিট করে ইয়ে হয়। এবং সেই দিনই সকালবেলা আমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডেকে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে এরকম ব্যাপার, বাইরের থেকে চাপ আসছে, বিশেষ করে স্কুলে যে তাদের ছেলেদেরকে কয়েকজনকে অ্যাকোমোডেট করতে হবে। আপনি অ্যাকোমোডেট করবেন কি করবেন না সেটা আপনার ডিসিশন ব্যাপার, আমার এখানে কিছু বলার নেই, আমি সামান্য একজন লেকচার করে আমার কিছু ইয়ে করবেন। কিন্তু আপনাকে খালি এইটুকু বলছি যে আপনি যদি সুরুলকে দেন, বোলপুরের ছেলেরাও আসতে পারে আপনার কাছে, অন্য কোথাও থেকেও আসতে পারে, তারাও বলতে পারে। এটা মানে লজিক্যালি আপনি এটা ওপেন করে দিচ্ছেন যে চাপ দিলে আপনি অন্য জায়গার থেকেও ওরকমভাবে নিতে পারেন, মানে আপনার ক্ষমতা আছে। রাওদা কি বুঝলেন জানি না, রাওদা চুপ করে গেলেন, আর কিছু বললেন না। কিন্তু যেটি ঘটলো তারপরের দিন সন্ধ্যেবেলায় এসে সুরুলের আপনি এটা বলেছেন? হ্যাঁ বলেছেন। আমার ফিজিক্যাল অ্যাসাল্ট শুরু হলো তা নয়,
আমার ছেলে তখন পাশেই বসেছিল, সে তার সামনেই ফিজিক্যাল টাচ হতো এবং সে এত বেশি ট্রমাটাইজড হয়ে যায় যে সে এবারে রীতিমতো ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে এবং আমাকে বলা হয় যে এখান থেকে ছেড়ে দিতে হবে, ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে, অমলানবাবু তখন উপাচার্য, অমলানবাবুর কাছে গিয়ে বললাম যে আমাকে একটা কিছুদিনের জন্য থাকতে দিন গেস্ট হাউসে, এই সমস্যাটা মিটে গেলে আবার ফিরে যাবো। বললেন না, আমি সেটা করতে পারি না, কোথাও যাওয়ার জায়গা নেই, এদিকে শিরে সংক্রান্তির মতন প্রায় মানে সাপ ফোনা তুলেছে এরকম মতন অবস্থার মধ্যে রয়েছে। তো যাই হোক, সেই সময় আমার একজন কলিগ ছিলেন, তার বাড়িতে তিনি আশ্রয় দিলেন, যিনি সাথে বোধ হয় কি আর একটু কম হয়তো ওনার বাড়িতে ছিলেন। তারপরেতে সুরুলের ছেলেরা গিয়ে, ঠিক সুরুলের ছেলেরা যায়নি, জগন্নাথ ঘোষ বলে যিনি মন্টুদা বলে একটু খ্যাত ছিলেন, সে মানে ওখানকার সমস্ত কাজকর্মের একটা সংগঠক হিসেবে ওনার সঙ্গে করিয়েছে। তো অনেক খবর পাঠালেন যে চলে এসো, কোনো অসুবিধা নেই। যাই হোক, সেটল। এই সংঘাতের মধ্যে দিয়ে চলেইছে আর কি। এবং আপনার গোটা কর্মজীবনে এই ধরনের ছোট ছোট স্বার্থের যে চাপ একই রকম থেকেছে মনে হয় না? বেড়েছে না কমেছে? কোনো তফাৎ? এটা সমস্যাটা তো অন্য জায়গায়, ছোটোখাটো ইয়ে থাকবেই, সমস্যা থাকবেই, ডিমান্ড থাকবেই, কারোর প্রতি ঠিক মতো ইয়ে করা হচ্ছে না, সেই তার ইয়েতে সে নিয়ে আসবেই, এবং এটা স্বাভাবিক। কিন্তু কথাটা হচ্ছে যে সিস্টেমের মধ্যে দিয়ে এগুলোকে তার ইয়ে করা হবে, যার রিজলভ করা হবে, সেইটা যদি ঠিক না থাকে তাহলে সমস্যাটা আরও গভীর হয়। এবং সেটা যদি দেখা যায় যে কোনো একটা মাপকাঠি ধরে হচ্ছে না, আমার যেমন খুশি তেমন করে দিচ্ছে, সেইটা যদি হয় তাহলে সমস্যাটা, মানে সেই জন্য আমার মনে হয়েছিল যে একটা নির্দিষ্ট মাপকাঠি ধরে। তাই জন্য আমি বলেছিলাম যে আপনি যদি সুরুলের ছেলে দেন তাহলে বোলপুরের ছেলে আসুন, এবং এটা হতেই পারে। কিন্তু যারা ধরুন কোয়ালিফাই করেছে তারা ডিপ্রাইভড হবে, তো সেটা তো হতে পারে না। কিন্তু যারা কম্প্রোমাইজ করতে চাইছেন তারা ভাবছেন যে আমাদের ইয়েটা তাদের দিকটা দেখছেন, কিন্তু বৃহত্তর যে জায়গাটা, সেইটা জায়গাটা দেখতে পাবে। আপনার যে লেখালেখি, আপনার বই ঠিক কটা হলো পাবলিশ? বলে না, পাবলিশ বই 3টে মাত্র। একটা হচ্ছে আমি এখানে আসার আগে যে কাজ করেছিলাম পুরুলিয়া, খেড়িয়া বলে একটা ট্রাইব, হিল খাড়িয়া পুরুলিয়া বলে একটা বই আছে, সেইটা তো আপনার খুব মানে একেবারে নিজের অরিজিনাল কাজ, যেটা খুব মানে সেই অর্থে মূল্যবান কাজ। আর সুরজিৎ সেনের তত্ত্বাবধানে কাজ করেছিলাম। যাই হোক, ওটা যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু এখানে আসার পরে তো আমাদের, আমি এটা কাজ করেছিলাম যখন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আমি ছিলাম, তখন আমাদের ফিল্ড ওয়ার্ক করার সুযোগ ছিল, এবং একাধিক ক্রমে আমি পুরুলিয়ার নানা জায়গায় থেকেছি। প্রায় 3 বছর ধরে কাজ করেছি, নানা জায়গায় ঘুরেছি, এবং পায়ে হেঁটে পুরুলিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গেছি। ওই হাড়িয়াদের এর মাইগ্রেশন হয়েছে, সেই মাইগ্রেশনের রুটটা ট্রেস করার জন্যে আমি হেঁটে হেঁটে ওই বা কখনো বাসে করে ইয়ে করে গেছি, ট্রেস করেছি ওখান থেকে মানবাজার পর্যন্ত। তো সেটা একটা দিক। কিন্তু তারপরেতে যখন এখানে চলে এলাম, ফিল্ড ওয়ার্ক করার কিছুটা ওই যে বললাম পঞ্চায়েতে, গ্রামেতে গেছি, গ্রামে গিয়ে ওই পঞ্চায়েতে তখন সিস্টেমটা এসছে, সেই পঞ্চায়েত সিস্টেম কেমনভাবে কাজ করছে সেইটার উপরে কিছুটা, সেটা পেপার পাবলিকেশন আমার আছে, নানা সেমিনারে টেমিনারে ইয়ে করেছে। কিন্তু তার এরপরে ফিল্ড ওয়ার্ক করার ইয়েটা, স্কোপটা আমার অতটা ছিল না। এইটার বিশেষ করে আমি একটা সময় এলো, অরুণ মুখোপাধ্যায় অধ্যক্ষ ছিলেন। উনি আমাকে বলেন যে তুমি উপাধ্যক্ষ হিসেবে যোগ দাও, কেন আমার এত মিটিং হয়, আমার অফিসের কাজটা অনেকটা ফাঁক থেকে যায়, তুমি যদি ইয়ে করতে পারো তাহলে খুব ভালো হয়। আমি করবো।
তার একটা কারণ হচ্ছে যে উপাধ্যক্ষরা তখন একটা ইয়ে পেতেন, 300 টাকার মতো ইয়ে পেতেন এক্সট্রা, 300 টাকার লোভে ইয়ে করুন। এবং স্ট্রাকচারালি, এবং তুমিও জানো যে বিশ্বভারতীর যে ইয়ে, তাতে ইয়ের শ্রেণীকেতনের অধ্যক্ষর একটা প্রত্যেকটা প্রায় কমিটি বা ইয়েতে তার ইয়ে থাকতো, প্রেজেন্স থাকতো। এবং তার ফলে উনি বেশিরভাগ সময় থাকতেনই না, আমাকে অফিস সামলাতে হতো। কিন্তু এই অফিস সামলাতে সামলাতে আমি একদিন লক্ষ্য করলাম, বিশাল বড় ঘর, বিশাল, সেই ঘরের একটা ইয়েতে পাশে দুটো কাঠের আলমারি, কাঁচ দেওয়া পুরোনো দিনের তাতে পুরোনো কাগজপত্র ঠাসা, ওই টিপতালা আছে, সেই টিপতালা দেওয়া। আমি অফিসে জিজ্ঞেস করলাম তালা কোথায়, চাবিটা কোথায়, অধ্যক্ষর কাছে আছে। ঠিক আছে, আমি অরুণদাকে জিজ্ঞেস করলাম, তো অন্য বললেন যে ইয়ে তোমাদেরকে ইয়ে দেওয়া হয়েছিল, ভাগ দেওয়া হয়েছিল যে শ্রেণীকেতনের যে পুরনো কাগজপত্র আছে সেগুলো উনি দেখবেন। উনি কিছু জোগাড় করে দেখেছেন, দিয়ে যেগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট সেগুলো উনি দিয়ে দিয়েছেন ইয়েতে, রবীন্দ্র ভবনে। আর কিছু কাগজপত্র যেগুলো উনি বলেছেন যে এখনো পর্যন্ত ঠিক ইয়ে করা হয়নি, সেটা রেখে গেছেন এখানে। পুরোনো কাগজপত্র আছে, ঠিক আছে। আমি দেখলাম যে হেলথ কোঅপারেটিভ এখানে ছিল একটা সময়, এবং আমি ওই এর উপাধ্যক্ষ হিসেবে কাজ করতে গিয়ে আমি দেখেছিলাম যে 3টি কি 4টি অবশিষ্ট ছিল। তাদের সঙ্গে আমাদের কিছু আমাদের ইয়ের থেকে তাদের অর্থনৈতিক ইয়ে করা, হেল্প করা হতো, এবং তারা ভালো কাজ করতেন। যেমন বল্লভপুরেতে ছিল, সুরুলে ছিল, এরকম করে 3-4টি গ্রামে ছিল। কিন্তু এইটা যখন জানলাম তখন আমি আবার ভাবলাম যে আর কোথায় ছিল, এবং এই হেলথ সোসাইটিগুলো কখন হয়েছিল। এটা করতে গিয়ে আমি এই হেলথ সোসাইটির কাজগুলো দেখতে আরম্ভ করলাম। পুরোনো কাগজ দেখতে দেখতে আমি দেখলাম যে বেশ কতগুলো হেলথ সোসাইটি বীরভূমের অনেকগুলো গ্রামে ছড়িয়েছিল। অনেকগুলি বন্ধ হয়ে গেছে, এবং তারা কী সিস্টেমে যাচ্ছে, কীরকমভাবে রোগী দেখছেন। এবং রবীন্দ্রনাথের ইয়ে ছিল যে গ্রামকে তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেদেরই টাকা দেখতে হবে, নিজেদেরই ডাক্তার রাখতে হবে, তাদের ইয়েটা তাদেরই থাকার ব্যবস্থা করতে হবে। সবটাই প্রায় বিশ্বভারতীর থেকে একটা টোকেন টাকা দেওয়া হতো। কিন্তু সেই সময় এসে এটা প্রায় গুটি কয়েককে ইয়েতেছে। কিন্তু আমার যেটা ইয়ে হলো, যেটা কী ধরনের কাজ করে হেলথ সোসাইটির কাগজপত্রগুলো কতটা পাওয়া যায় সেইটা আমি দেখব। তা আমার ওই কাগজপত্র আমি ঘাঁটতে আরম্ভ করলাম, প্রায় না জানিয়ে। হেলথ সোসাইটির আমি কিছু পুরোনো কাগজ আমি পেলাম, পেয়ে আমি তখন সেগুলোকে লিস্ট করে আমি পেলাম যে কতগুলো হেলথ সোসাইটি আছে, কবে তারা এস্টাবলিশড হয়েছে, কীভাবে তারা সেক্রেটারি নির্বাচন করছেন, কত টাকা চাঁদা দিচ্ছেন, কারা মাইনে, কারা মেম্বার হতে পারছেন। আমি দেখলাম যে এটা গ্রামের কাস্ট বা ইয়ে ওপেন ছিল, যেই আসুক। বরঞ্চ যারা নিচের দিকে একেবারে নিঃস্ব প্রায় বা দিন আনে দিন খায়, তাদেরকে খুবই অল্প একেবারে টোকেন, 4 আনা এরকম পয়সা দিয়ে, জাস্ট একটা টোকেন দিয়ে তাদেরকেও ডিপ্রাইভ না হয় তার। তো সেই সিস্টেমে যখন আমি পেলাম, তখন আমি একটা লিস্ট তৈরি করতে করে দেখলাম যে কতগুলো গ্রাম মানে হেলথ সোসাইটি আছে, চালু আছে। কিছু তো চালু ছিল সেটা আমি জানতাম, কতগুলো কোথায় কোথায় বিস্তৃত করে আমি একটা লিস্ট তৈরি করলাম। লিস্ট করে আমি ভাবলাম যে আর একটু দেখা যাক পেছনে যে কবে তারা এস্টাবলিশড হয়েছে, এবং কতজন রোগীকে তারা দেখেছেন বছরে, কতজনকে তারা সারিয়ে, কী ধরনের ট্রিটমেন্ট করছেন। বিশেষ করে সেই সময় ওগুলো তৈরি করা হয়েছিল ম্যালেরিয়া করার জন্য, ম্যালেরিয়ার এগেনস্টে করার জন্য। তো ম্যালেরিয়াই বা কতটা প্রাদুর্ভাব থেকে দূর করতে পেরেছেন, কতজন ম্যালেরিয়া অ্যাফেক্টেড হয়েছেন, এরকম বিভিন্ন মানে রোগের নিয়ে এই করতে গিয়ে আমি হেলথ সোসাইটির উপরেতে ডেটা কালেক্ট করে কোথায় পাবলিশড হয়েছিল আমার এখন খেয়াল হচ্ছে। হেলথ সোসাইটির উপরেতে লেখাটাই
পাবলিশড হয়েছে এবং সেমিনারেও একটা চমক বলেছিলাম, সেটাতে সবাই খুব ইন্টারেস্টেড। সেইটা শুরু। আমি এখন এই মুহূর্তে আমি এখন লিখছি তো না বলা যায়, তার কারণটা হচ্ছে আমার কম্পিউটারটি একেবারেই গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার চোখের সমস্যা, আমার তো ইয়ে রয়েছে, গ্লুকোমা রয়েছে। তো গ্লুকোমাতে আমার এই সবে আমি গ্লুকোমার অপারেশনও করে এসেছি। তো তার ফলে ডাক্তার বলে দিয়েছেন যে কম্পিউটারের বেশি কাজ করবেন, এবং সেটা আমি করতে গিয়ে আমি দেখছি যে না বেশ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে ওই একটা হঠাৎ পেয়ে যাওয়ার মতন পথ ইয়ে করা। তো সেইটা হেলথ সোসাইটির লেখার পরে আমি তখন দেখলাম যে শ্রীনিকেতনের যে কর্মকাণ্ড গোটাটা, সেই গোটাটার উপরেই লিখতে পারা যায়। এটা খুব সুন্দর হয়েছে বইটা। সেইটার উপরে লিখতে আরম্ভ করে তথ্যর করতে গিয়ে আমার ইয়ে অনাথদার সঙ্গে হয়েছিল। আমাকে অনেকে বললেন অনাথদার কাছে এবং রবীন্দ্র ভবনে যেতাম, তখন অনাথদাও ওখানে কাজ করতে আসতেন। তার ফলে যে আমি এই অনাথদার ইয়ে নিয়ে হেল্প নিয়ে এই তথ্য, এবং অনাথদার মাধ্যমেই প্রায় বলতে পারা যায় অরুণ বসুর সঙ্গে আমার পরিচয়। ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের প্রধান সেই সময় ছিল। তো তখন সবে উনি না তখন ছিলেন, বাংলা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। তো উনি আমাকে বললেন যে আমাকে লেখা দিন, উনি একটা বই ইয়ে করতে। তো আমাকে বললেন যে ঠিক আছে চেষ্টা করব। তো বাংলার ওনার একটা কালেক্টিভ ইয়েতে, তাতে আরও অন্য অনেকেরই লেখা ছিল, আর একটা বড়ই হয়ে গেছিল। উনি চেপেছিলেন। ছাপার পরে এটা যখন বেরোলো, তখন আমার মনে হলো যে এটার আরও অনেক বিস্তৃত করার জায়গা, স্কোপ রয়েছে। সেই করতে গিয়ে আমি ওটা লিখতে আরম্ভ করলাম। করে আমি যখন সবটা লেখা শেষ করলাম, করে আমি কম্পিউটারে ইয়ে করে তাকে বাইরে নিয়ে গিয়ে প্রিন্ট করে একটা কপি করে অরুণদাকে ফোন করলাম। করে আমি বললাম যে অরুণদা, আমি একটা লেখা শেষ করেছি, আমি আপনার কাছে পাঠাচ্ছি, যদি একটুখানি পড়ে দেখেন বা আপনি বিবেচনার মধ্যে রাখেন, যদি মনে হয় না করবেন না। তো উনি বললেন যে আবার কি লিখবেন আপনি, আমি তো অনেকেই লিখেছেন, আর নতুন করে কি লিখছেন? বললেন লিখুনই না আপনি। তো পাঠাবো, এবং পাঠানোর কোনো সারা শব্দ নেই আমাকে। তারপরে অনাথদা বললেন আপনার বই বিয়ের আমাদের এই পশ্চিমবঙ্গ একাডেমি ছাপছে। বললো আমাকে ছাপবো কিছু বললেন না, আমাকে বলেছেন উনি ওটা আবার গ্রহণ করেছেন এবং ওটা ছাপা হচ্ছে। এবং ওটা তারপরেতে আমাকে ওখানে ডাক করতে আরম্ভ করলো যে প্রুফ দেখে দিন। কলকাতায় গিয়ে প্রুফ দেখে ওদের আজকের দিক দিয়ে করে শেষ পর্যন্ত বইটা যেদিন বেরোবে সেই দিনই আমাকে সন্ধ্যেবেলা এইরকম সময় আমাকে বললো যে এটি পুরস্কার পাচ্ছেন আপনি। কিসের জন্য পুরস্কার? যাই হোক, তো সেই শুরু হলো। তারপরে বাংলা বইটা লেখার পরে বেশ কিছুদিন বাদ গ্যাপ দিয়ে ইংরেজি বইটা করেছি, তবে বাংলা বইয়ের ট্রান্সলেশন নয়। না, খুব ভালো কাজ হয়েছে। বেশ, থ্যাংক ইউ তো আর বলবো না আপনাকে এই গল্প করার জন্য। খুব মূল্যবান